রা 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 রা। অভয় অফিসে গিয়েছে অনেকক্ষণ, দুপুর গড়িয়ে বিকাল হয়ে এসেছে। ঐশানী হাতে ফোন নিয়ে বসে রয়েছে। অভয়কে দুপুরে কল দিয়েছিল সে, কিন্তু অভয় ফোন ধরেনি। একবার ঘড়ি দেখে ঐশানী আবারও অভয়কে কল করলো। কিছুক্ষণ বাদই অভয় কলটা রিসিভ করে ওপাশ থেকে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, হ্যালো ঐশানী, আই এম সরি, মিটিং কনফারেন্স রুমে ছিলাম, তোমার কল ধরতে পারিনি, সবে বের হলাম। না না, এতটুকুর জন্য সরি বলার কোনো দরকার নেই। বলেছিলাম যে আপনি কি খেয়েছেন নাকি শুধু কাজই করে চলেছেন? অভয়, হ্যাঁ, হালকা খেয়ে নিয়েছি। তবে ঐশানী শোনো, তোমায় একটা কথা বলার আছে। কি কথা? অত্যন্ত উৎসাহের সঙ্গে বলে অভয়। অভয় ফিচেল গলায় বলে, খুব সিরিয়াস কথা। ঐশানীর চোখ মুখও গম্ভীর হয়ে যায়। উৎসুক হয়ে বলে, কি কথা বলুন? বলবো, আরে বলুন না। নিজের আগ্রহকে দমাতে না পেরে তড়িঘড়ি করে বলে ঐশানী। অভয়ও ফট করে বলে দেয়, আই লাভ ইউ। বলি শব্দহীন হাসে অভয়। ওপাশ থেকে ঐশানী বড়সড় দম ফেলা শব্দ পায় সে। হয়তো মেয়েটা অতিরিক্তই সিরিয়াস হয়ে পড়েছিল। আপনি এটা বলার জন্য এতক্ষণ আমাকে আগ্রহ নিয়ে রেখেছিলেন? টেনশনে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল জানেন, ঝাঁঝালো গলায় বলে উঠল ঐশানী। অভয়ের হাসির আওয়াজও শোনা গেল। অতঃপর সে উত্তর দিল, ওহো ঐশানী, কোথায় আমি এত সুন্দর করে আই লাভ ইউ বললাম, তুমি আই লাভ ইউ টু বলবে, তা না করে আমাকে তুমি কথা শোনাচ্ছ। ইউ আর সো আনরোমান্টিক। একটু থেমে, যত আনরোমান্টিক সব রাতেই দেখাও নাকি? আই লাভ ইউ টু, অদ্যম উৎসাহের সঙ্গে বলে ওঠে ঐশানী। অভয়ের কাছে শ্রুতিমধুর হয়ে ওঠে সেই তিনটি শব্দ। চোখজোড়া মুহূর্তেই স্নিগ্ধতায় ভরে ওঠে। কয়েক সেকেন্ডের নীরব থেকে সে বলে, আচ্ছা, আমার বেবি হওয়ার পর তুমি কি ওর সামনেই আমাকে আই লাভ ইউ টু বলতে পারবে, নাকি আমাদের বেবির সামনেও একদম লজ্জায় এতটাই মিয়ে যাবে যে তোমার দেখাও যাবে না? দুষ্টুমির সুরে প্রশ্নগুলো করে অভয়। তবে ওপাশ থেকে উত্তর আসে না। ওপাশটা সম্পূর্ণ নীরব। ঐশানী কি কল কেটে দিল? অভয় ফোনটা ভালোভাবে রেখে নেয়। সে কল কাটেনি, তবে কথা বলছে না কেন? ঐশানী, শুনতে পাচ্ছ? হ্যাঁ বলুন, আসলে এখানে নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু তোমার গলার সুর এমন লাগছে কেন? ঐশানী আমতা আমতা করে বলে, ঠিকই তো আছে, ওই যে বললেন নেটওয়ার্ক প্রবলেম, সে কারণে হয়তো এমন শোনাচ্ছে। আমি রাখছি, হ্যাঁ। অভয় তাড়াহুড়ো করে বলে, ওয়েট, তোমায় কিছু জানানোর আছে আমার। হ্যাঁ বলুন। আজ আমার অনিন্দিতার সাথে কথা হয়েছিল সকালে। ও আমায় সায়রার সত্যিটা জানিয়েছে। সত্যি, আমি এমন কিছু কল্পনা করিনি। এটা তো আমি অস্বীকার করতে পারবো না। একসময় আমি ওকে পছন্দ করতাম, কিন্তু প্রথম থেকেই আমায় ঠকিয়ে আসছে। ওর বাবার কথায় আমার সাথে অ্যাক্টিং করেছে। শুধু তাই নয়, ও বউ হয়ে আমাদের বাড়িতে আসতে চেয়েছিল সবটা ধ্বংসই করতে। সায়রা কয়েকদিন ধরে আমার সাথে দেখা করার কথা বলছে, বিরক্ত করছে অনিকে। তাই আমি আজ ওর সাথে শেষবারের মতো বোঝাপড়া করতে যাব। ঐশানী বেশ কিছুক্ষণ চুপ থাকে। সত্যি জেনেও সে অত্যন্ত বিস্ময়ের মাঝে পড়ে গিয়েছে। তার মনে প্রশ্ন জাগে, যেই সম্পর্কের ভিত ছলনা দিয়ে তৈরি, সেই সম্পর্ক কি সত্যিকারের ভালোবাসা সম্পর্ক হতে পারে? কিন্তু ঐশানীর মনে হয়েছিল সায়রা সত্যিই অভয়কে ভালোবাসে। ওর কান্না ঐশানীর কাছে এক মুহূর্তের জন্য মিথ্যে মনে হয়নি। তাহলে সত্যিটা কি? ঐশানী, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আপনার কি ওর সাথে দেখা করতে না গেলেই নয়? তুমি কি আমাকে হারানোর ভয় পাচ্ছ? সন্দিহান মনে বলে অভয়। ঐশানীর নীরবতা তাকে বলে দেয় ঐশানীর উত্তর। অভয় আবারও বলে, আমার উপর ভরসা রাখো। আমি আমাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্যই আজ এই সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে কোনো তৃতীয় ব্যক্তির ছায়া যেন না পড়ে, সে কারণেই ওর সাথে দেখা করতে চাই। সবটা শুনে অবশেষে ঐশানীও অভয়কে সম্মতি দিয়ে স্মিত হেসে বলে, ঠিক আছে, রাখছি তাহলে, সাবধানে বাড়ি ফিরবেন। অভয়ের কথা শুনে ফোন কান থেকে নামিয়ে নেয় ঐশানী। ঘড়ির দিকে তাকায়। 4:10। আস্তে ধীরে উঠে আসে সে। নিজের খাতা ও কলম নিয়ে বসে। হ্যাঁ, আমি রেডি হয়ে নিয়েছি, আমি আসছি। তোরা ওখানে পৌঁছা, আমি জয়েন হয়ে নিব।
ফোন কানে কোনো মতো হাতে হাতে চুড়ি পড়তে পড়তে বের হচ্ছে অনিন্দিতা। ফোন কানে রেখেই চিৎকার করে মিসেস তনয়ার উদ্দেশ্যে বলে, মা আমি বাইরে বের হচ্ছি, বন্ধুদের সঙ্গে হাতির ঝিল যাব ঘুরতে, সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসব। মিসেস তনয়া বারান্দা থেকে ধীরে ধীরে হেঁটে আসেন। তবে শুধু তিনি নন, সিঁড়ি থেকে হতবম্বী করে নামে ঈশান। আজ ওর একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গিয়েছে, সেই সুবাদে তাড়াতাড়ি বাড়ি ফিরেছে সে। কিরে কোথায় যাচ্ছিস একা একা? ফুপি তুমি ওকে একা একা ছাড়ো কেন? তুমি জানো বাইরে গিয়ে কতটা বধ হয়ে যাচ্ছে। ঈশানের কথায় ফোন কেটে দিয়ে হালকা ভ্রুকুচকায় অনিন্দিতা। ছেলেটাকে মায়ের কান না ভাঙালেই নয়। কোনো কুক্ষণে যে অনিন্দিতা ছেলেটার প্রেমে পড়ে হাবুডুবু খায় অনিন্দিতা নিজেও জানে না। মিসেস তনয়া রয়ে বললেন, হ্যাঁ রে অনি, ঈশান আমাদের বাড়িতে আর কয়েকদিনই তো আছে, তারপর নিজের ফ্ল্যাটে উঠে যাবে। কোম্পানি থেকে ওকে ফ্ল্যাট দেওয়া হবে। সেই কয়দিন আছে তুইও ওকে সঙ্গে নিয়ে ঘুরে আয়। তা আমাকে নিয়ে যাবে কেন? আমি গেলে তোর প্রেমালাপের ব্যাঘাত ঘটবে না? মিসেস তনয়ার কথায় ফোড়ন কেটে বলে ঈশান। তা শুনে চোখ ছানাবাড়া করে তাকিয়ে মিসেস তনয়া অনিন্দিতাকে উদ্দেশ্য করে বলে, তুই প্রেম কবে থেকে করছিস? আমায় তো বলিসনি। আরে মা, ঈশান ভাইয়া অযথা বাড়িয়ে কথা বলে, আমি গেলাম বলেই দ্রুত পায়ের ধাপ ফেলে বেরিয়ে আসে অনিন্দিতা। পেছনে পেছনে আসে ঈশানও। সে রেডি হয়ে বেরিয়েছে। ঈশানের সঙ্গে হাতির ঝিল পৌঁছায় অনিন্দিতা। প্রথমে ঈশানের কথাবার্তায় রাগ লাগলেও অনিন্দিতার মন ভালো হয়ে গেল সেখানে গিয়ে। প্রিয় মানুষ, ঝিলের পাশ দিয়ে হাঁটা, দমকা হাওয়া, আর কি লাগে। এর আগেও একবার এখানে এসেছিল অনিন্দিতা। কি অদ্ভুত আনন্দ তখন হয়নি। প্রিয় মানুষটা পাশে থাকার কারণে জায়গাটা যেন আরও সুন্দর হয়ে উঠেছে। অনিন্দিতার খোলা চুল অগোছালো হয়ে এদিক সেদিক উঠছে। পরনে তার হলুদ রঙের কামিজ, সঙ্গে সঙ্গে হলুদ ওড়না, হাতে হলুদ চুড়ি, আর ঠোঁটে একটি মুচকি হাসির রেশ। ঈশান হাঁটতে হাঁটতে অনিন্দিতাকে পর্যবেক্ষণ করে ফেলল গভীরভাবে। মাঝে মাঝে বাতাসের তীব্র বেগে চোখের পাতা বন্ধ করছে আর খুলছে অনিন্দিতা। বিষয়টা ঈশানের কাছে বেশ লাগলো। একধ্যানে তাকিয়ে থাকলো সেদিকে। খোলা চুলে বের হলি কেন? যতই নায়িকার মতো সাজতে চাস, খোলা তুলে তোকে পেতনিই লাগে, ব্যঙ্গ করে বলে ওঠে ঈশান। অনিন্দিতা হোলদোল হয় না, সে পানির দিকে তাকিয়ে আছে। ঈশান যা বলল সেটা মোটেও ঠিক নয়। সে শুধুমাত্র অনিন্দিতাকে খেপাতে কথাটি বলেছিল, কিন্তু মেয়েটাকে কোনো রিয়াকশনই নেই। অনিন্দিতার আজ ইচ্ছে জাগলো অনিন্দিতার কানের পিঠের অবাধ্য চুলগুলো গুজে দিতে। ঢোক গিলে নিজের ইচ্ছাকে দমন করে জোরে জোরে হাঁটতে লাগলো সে। হাতে পার্স নিয়ে মিসেস তনয়ার সামনে এসে দাঁড়ালো ঐশানী। তার মুখটা শুকনো শুকনো লাগছে। মিসেস তনয়া তখন রেনুর সঙ্গে কথা বলছিল। ঐশানীকে দেখতেই ওনার মনে হলো সে কোথাও বের হচ্ছে। নরম সুরে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? ঐশানী শুকনো মুখে জবাব দিল, হ্যাঁ আম্মু, সামনে তো পরীক্ষা, তাই আমার একটা বান্ধবীর কাছে যাচ্ছি। সেদিন সব নোট কালেক্ট করা হয়নি, আজ সেগুলো করতে যাব। তুমিও বাইরে যাচ্ছ? অনি আর ঈশানও গেল। তুমি একা কি করে যাবে? মানে সেদিনের মতো যদি কোনো কাণ্ড হয়? না আম্মু, আর হবে না। তাছাড়া আমার ফোনে ফুল চার্জ দিয়ে নিয়েছি, টেনশন করো না, আমি সাবধানেই যাব। কখন ফিরবে? প্রশ্নটা মিসেস তনয়া করতেই থমকে গেল ঐশানী। ঢোক গিলে বলল, খুব তাড়াতাড়ি ফিরবো। ঠিক আছে যাও, আর লেট হলে অবশ্যই ফোন করে জানাবে। ঐশানী মাথা দুলায়। বাইরের দিকে যাওয়ার বদলে সে মিসেস তনয়ার দিকে এগিয়ে আসে। একটু নিচু করে হঠাৎ করেই মিসেস তনয়াকে জড়িয়ে ধরে। আকস্মিক ঘটনায় হকচকিয়ে ওঠেন মিসেস তনয়া। অপ্রস্তুত হয়ে এক হাত ঐশানীর পিঠে রেখে অন্য হাত ঐশানীকে রেখে বুলিয়ে দেন উনি। ক্ষীণ সুরে বলেন, কি হয়েছে তোমার? ঐশানী সরে আসে, কাচুমাচু হয়ে বলে, কিছু না, আসলে মাকে খুব মনে পড়ছে, আর তুমিও তো আমার আরেক মা, তাই তোমায় জড়িয়ে ধরে নিজের মায়ের কষ্টটা নিবারণ করতে চাইছি। পাগলি মেয়ে একটা। ঐশানীর উত্তর হাসে। রেনুর দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে। ঝিলের পাড়ে ঘাসে এক মনে বসেছিল অনিন্দিতা। তার এক হাত দূরে বসে আছে ওই ঈশান। তার দৃষ্টি পানির দিকে মগ্ন। বিকালে সূর্যের স্নিগ্ধ আলোয় ঝিলের পানি চিকচিক
চিকচিক করছে, হাওয়া মন ফুরফুর করে দিচ্ছে। অনিন্দিতা আর চোখে ঈশানকে দেখছিল। সে আজ ভেবেছে ঈশানকে নিজের মনের কথা বলবে, কিন্তু সাহস পাচ্ছে না, মুখ থেকে কথাই বের হতে চাইছে না, বুকটা দুরু দুরু করছে তার। আচ্ছা, ঈশান ভাইয়াকে ভালোবাসি বললে তার রিয়াকশনটা কি হবে? টেনে থাপ্পড় মারবে না তো? ভেবেই ঢোক গিলল অনিন্দিতা। অনিন্দিতা, তুমি এখানে? আচমকা পুরুষালী গলায় মাথা তুলে পাশে তাকায় অনিন্দিতা। সামনে একজন লম্বা ছেলে দাঁড়িয়ে আছে, মাথায় ঝাঁকড়া চুল, মুখে অসাময়িক হাসি। অনিন্দিতা উঠে দাঁড়ায়, সেই সঙ্গে ঈশানও উঠে দাঁড়ায়, কপাল তার কুচকানো। অনিন্দিতা একটা হাসি দিয়ে বলে, কৌশিক আপনি? হোয়াট এ কোইন্সিডেন্স। ইয়াপ, কিন্তু তোমার ফ্রেন্ডদের দেখলাম ওই দিকে হাঁটতে, তুমি এখানে? হাত বাড়িয়ে দেয় কৌশিক। অনিন্দিতা হাত বাড়াতে গেলেই ঈশান হুট করে কৌশিকের সাথে হাত মিলিয়ে বলে, ও একা না, আমি আছি ওর সাথে, ওর কাজিন ঈশান। ওহো, নাইস টু মিট ইউ। হাত বাড়িয়ে, মি টু। অন্যদিকে চল তো, অনেক লেট হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। অ্যান্ড বাই কৌশিক বলে ঈশান অনিন্দিতার হাত ধরে এক প্রকার জোর করেই নিয়ে আসে মেইন রাস্তার ধারে। অনিন্দিতা জোর গলায় বলে, এটা কি করছো? কৌশিক কি মনে করলো? ও যা মনে করার করুক, তোর এত ইচ্ছে কেন ওর সঙ্গে হাত মেলানোর? আর ওই বা কেমন তোর সামনে হাত বাড়িয়ে দেয়? যত সব টাচ করার ধান্দা। অনিন্দিতা অবাক হয়, মনের মাঝে একটা সূক্ষ্ম সন্দেহের বীজ জমে। ঈশানের মাঝে উত্তেজনা আর রাগ দেখে সরু চোখে তাকায় সে। রিল্যাক্স, এত ওভার রিয়েক্ট করার কি আছে? ও আমার সাথে যা ইচ্ছা তাই করুক, তাতে তোমার কি? আমার কি মানে? আমার ছাড়া আর কার যাবে আসবে? অন্য কারো যদি না যায় আসে তাহলে আমার যায় আসে, কারণ আমি রাগের বশে গড়গড় করে কথা বলতে বলতে নিজেকে সময় মতো সামলে নেয় ঈশান। তবে অনিন্দিতা অনেক কিছুই বুঝেছে, চোখে মুখে আনন্দের উৎফুল্ল উতলে পড়ছে। তুমি কি ঈশান ভাইয়া? কিছু না। এই সময় ওদের পাশ দিয়ে একটা বাস সাই করে চলে গেল। সন্দেহের দৃষ্টিতে বাসের দিকে তাকায় ঈশান। তা দেখে অনিন্দিতা বলে, কি হলো? আমার মনে হলো ঐশানী ভাবিকে বাসে দেখলাম। হোয়াট, ভাবি বাসে থাকবে কেন? তোমার চোখটা নির্ঘাত গেছে। ঈশানও তাই ভাবে, ঐশানী কেন থাকবে বাসে? সে হয়তো ভুলেই দেখেছে। অনিন্দিতার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে ওঠে, অনেক হয়েছে, বাড়ি চলো। অনিন্দিতা বাংলার পাঁচের মতো মুখ করে থাকে। আসল কথাটা তার শোনাই হলো না। সন্ধ্যা হতে না হতেই বাড়ি ফিরল অভয়। ড্রয়িং রুমে প্রবেশ করতেই দু চোখ খুঁজল অনিন্দিতাকে, কিন্তু সে হয়তো ড্রয়িং রুমে নেই। ড্রয়িং রুমে শুধু ঈশানই আছে, তাও সোফায় বসে থেকে ফোনে গেম খেলতে মগ্ন। গলা খাকারি দিয়ে শান্ত শান্ত ভঙ্গিতে হেঁটে সোফায় পাশে কাটিয়ে যায় অভয়। গেম খেলতে খেলতে ঈশান তাকে খোঁচা মেরে বলে, লাভ নেই, ঘরেও তোর বউ নেই, ঘরের রোমান্স করার লোভে তাড়াতাড়ি ঢুকছিস তো? ঈশানের লাগাম ছাড়া কথাবার্তায় ভয় করছিল অভয়। তুই? হ্যাঁ আমি। তোর বউ বাইরে গেছে নোটস কালেক্ট করতে, এখনও আসেনি। ফুপিকে বলে দিয়েছে লেট হবে আসতে। অভয় ঘড়ি দেখে, সন্ধ্যার যা আলো ছিল তাও নিভে গেছে। ঘড়ির কাঁটা প্রায় 7টা ছুঁই ছুঁই। দ্রুত ঘরের উদ্দেশ্যে চলে আসে অভয়। নিজের পোশাক খুলে ফোনটা বের করে ঐশানীকে কল লাগাতেই ফোন বন্ধ পায়। বিরক্তির শব্দ করে পানির গ্লাস হাতায় সে। গ্লাসের বদলে হাতে চলে আসে একটা কাগজ। ফোনটা রেখে পুরু কুচকে কাগজের ভাঁজ খুলে কাগজের মাঝে গুটিসুটি লেখাগুলো জলজল করছে। অভয় পড়তে শুরু করে, প্রিয় আপনি, আমিও ছিলাম আপনার ভালোবাসার কাঙাল ছিলাম। লোকে বলে দ্বিতীয়বার ভালোবাসার অনুভূতি জন্মানো অসম্ভব, আমিও তাই মানতাম, কিন্তু আমার কাছে তা সম্ভব হয়ে গেল। সায়ানকে আমি ভালোবাসি, তবে ও আমার স্মৃতির পাতা। আপনি হঠাৎ করেই হয়ে উঠলেন আমার জীবনের সঙ্গী। আমি খুব খুশি ছিলাম। আপনার প্রতি আমার এই অনুভূতিটা আমার অনেক পুরনো। বিয়ের পরপরই এই অনুভূতি অনুভব করি আমি, কিন্তু তাকে পাত্তা দেইনি। যেদিন জানলাম আপনিও আমায় ভালোবাসেন, সেদিন খুশিতে আত্মহারা হয়ে পড়েছিলাম, তবে মেনে নিতে পারিনি। নিজের দোষের কথা ভুলতে পারিনি। আমি প্রথম থেকেই চাইতাম আপনাকে এই কথাগুলো বলতে, কিন্তু পারিনি। আজ বলতেই হচ্ছে আমায়। আপনার আর আমার ভালোবাসার কোনো পরিণতি নেই অভয়। আমি কখনো আপনাকে পূর্ণতা দিতে পারবো না। আমি অক্ষম। আমি মা হতে পারবো না কোনো দিন। এতটুকু
চিঠিটুকু পড়ে থমকে যায় অভয়। ঘামতে শুরু করেছে। ও কি স্বপ্ন দেখছে? অনুভূতিহীন চোখে আবারও কাগজ বোলায়। আপনি বলেছিলেন আমি রহস্যময়ী। আসলেই তাই। আমার জীবনের এত বড় কথা কেউ জানে না, একমাত্র সিথি ছাড়া। আমার খুব ইচ্ছে ছিল আপনার সঙ্গে একটা ছোট পৃথিবী সাজানোর, যেখানে আপনি, আমি আর আমাদের সন্তান থাকবে। কিন্তু সেটা অসম্ভব। আর মা না হতে পারা আমার কাছে একটা বড় অপমান ও বোঝা। আপনার চোখে এই কারণে দিন দিন ছোট হয়ে যেতে পারবো না আমি। সেদিন মনে আছে, নোটস কালেক্ট করার বাহানায় আমি অনেক দেরি করে ফিরেছিলাম। আসলে আমি নোটস কালেক্ট করতে যাইনি, আমি ডক্টরের কাছে গিয়েছিলাম যদি কোনো উপায় পাওয়া যায় মা হওয়ার। কিন্তু আমি সত্যিই ব্যর্থ একটা স্ত্রী হিসাবে। এই অপূর্ণতা নিয়ে আপনার সামনে দাঁড়াতে পারবো না আর। আমি গতকাল আপনার ল্যাপটপে বাসের টিকিট বুক করেছিলাম। আমি চলে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি এটা কেউ জানবে না, আপনিও না। গতকাল আপনার ভালোবাসা পাওয়ার লোভ আমি সামলাতে পারিনি। ভেবেছিলাম সেই ভালোবাসাময় মুহূর্তের স্মৃতিটা আজীবন বয়ে নিয়ে বেড়াবো। পারলে আপনি আরেকটা বিয়ে করবেন, অন্তত পূর্ণতা পাবেন। সায়রা আপনাকে হয়তো সত্যিই ভালোবাসে, তাকেও সুযোগ দিয়ে দেখতে পারেন। আর একটা কথা, অনিন্দিতা ঈশানকে ভালোবাসে, এটা আমি ছাড়া কেউ জানে না। ওদেরকে মিলিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। আর হ্যাঁ, আমাকে খোঁজার ব্যর্থ চেষ্টা করবেন না। ভালো থাকবেন। ইতি, আপনার ব্যর্থ স্ত্রী। অভয়ের হাত থেকে চিঠিটা পড়ে যায়। মুহূর্তের মতো বসে থাকে সে। নিজের হাতজোড়া দেখে নেয় সে। এই হাতজোড়া দিয়ে সে ঐশানীকে কি কখনো ছুঁতে পারবে না?